মানুষের জীবন বড়ই বিচিত্র। কার জীবনে কখন কি ঘটে কেউ জানে না। রাত অবধি তার জীবনে ছিল আলোর ঘনঘটা, সকাল হতে না হতেই তার জীবনে নেমে এসেছে কালো ঘুটঘুটে অন্ধকার। সময়গুলো এমন বিশ্বাসঘাতক কেন জানা নেই কারো। সকালে চিল্লাচিল্লিতে ঘুম ভেঙে যায় সিরাতের। ঘুম ভেঙে চোখের সামনে এমন কিছু দেখবে কল্পনা তো ভাবতে পারেনি সে। পুরো বাড়ি শুধু লোক জড়ো হয়েছে ওর রুমে, কারণটা নিজেরই অজানা। সকলকে দেখে ভুরুজোড়া কুঁচকে এলো তার, মুখে কারোরই হাসি নেই। থমথমে অবস্থা বিরাজমান। ও খপ করে উঠে বসবে তার আগেই টান খেয়ে আবারও বিছানায় পড়ে গেল সে। কিন্তু বিছানা তো নরম তুলতুলে হওয়ার কথা, এত শক্ত হলো কি করে? মাথা তুলে তাকাতেই চোখ চড়ক গাছ তার। তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে শুয়ে আছে আবেশ। বিষয়টা মস্তিষ্কে হানা দিতেই সকলের উপস্থিতির কারণ স্পষ্ট তার কাছে। তড়িঘড়ি করে উঠতে যেয়ে আবেশের ঘুম ভেঙে গেল। আবেশ ওকে ছেড়ে এক লাফ দিয়ে উঠে বসল। সিরাত ধপ করে বিছানা থেকে দাঁড়িয়ে গেল। আরু ওর পাশে হাত ধরে রইল। আরু জানে এখন সিরাতের ওপর দিয়ে ঠিক কি যাবে। হয়তো সিরাত সেসব কিছুর আইডিয়াও করতে পারছে না। সকালে সিরাতকে ঘুম থেকে ডাকার জন্য রুমে আসে ছকিনা। সে আবেশ আর সিরাতকে একসাথে দেখে দৌড়ে গিয়ে সবাইকে জানায়। তারপর সকলে এসে উপস্থিত হয় এখানে। বিছানা হাতড়ে আবেশের পায়ের নিচ থেকে তার ওড়না নিয়ে এলো আরু। আবেশ এখনো কিছু বুঝে উঠতে পারেনি। সিরাত কর্কশ কণ্ঠে আবেশকে উদ্দেশ্য করে বলল, আপনি এখানে কি করছেন? আবেশ উত্তর দেওয়ার আগেই ওর ফুপি বললেন, সারা রাত আমার ভাইপোর সাথে রং তামাশা করে এখন ন্যাকা সাজা হচ্ছে। এই একটা কথায় সিরাতের মুখের কথা কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট ছিল। সিরাত অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল রাবেয়ার দিকে। ছল ছল করে উঠল আখিদয়। বিরক্তি নিয়ে আবেশ বলল, কি যাতা বলছো ফুপি, মুখ সামলে কথা বলো। কেন মুখ সামলাবো আমি? সারা রাত একটা মেয়ের সাথে কাটিয়ে এখন আবার গলা বড় করে কথা বলছিস, লজ্জা করে না? ফুপি চিৎকার করে পুরো বাসা মাথায় তুললে সত্যিটা মিথ্যে হয়ে যায় না আবেশ? আমরা সবাই দেখেছি দুজনে কিভাবে ঘুমিয়ে। ছি, মুখে আনতেও কষ্ট হচ্ছে আমার। এবার ধপাধপ করে শিরা উপসেরার সমস্ত রাগ ছড়িয়ে পড়ল আবেশের। তবে সে রাগ অন্য কারোর ওপর নয়, সবটা গিয়ে পড়েছে সিরাতের ওপর। কারণ এই মেয়েটা এই রুমে এসে ঘুমলো কেন? না আসলে তো কিছুই হতো না। দাঁত চিবিয়ে চিবিয়ে বলল, তুমি এই রুমে এসেছিলে কেন? কখন এসেছিলে? অ্যান্সার মি। ওর চিৎকারে কেঁপে উঠল সবাই। সিরাত চোখের জল ফেলতে ব্যস্ত। আবেশের মা বললেন, মেয়েটার উপর চিৎকার করবি না, ওর দোষ নেই। থাকার জায়গা নেই বলে ওকে আমি এই রুমে পাঠিয়েছিলাম। তুই বাসার বাইরে গিয়েছিলি, তাহলে তুই এখানে কেন? তুই না বলেছিলি তুই বাসায় ফিরবি না? আর তার চেয়ে বড় কথা, তোর রুমে থাকতে তুই এই রুমে কেন? মায়ের কথা শুনে অবাক হয়ে যায় আবেশ। অবাক কণ্ঠে বলে, মা, ফুপির মতো তুমিও কি আমাকে অবিশ্বাস করছো? এখানে বিশ্বাস অবিশ্বাসের কথা নয়, একটা মেয়ের মান সম্মানের কথা। ইতোমধ্যে সকলের মাঝে কানাঘুষা শুরু হয়ে গিয়েছে। সবাই ফিস ফিস করে কথা বলছে। সেগুলো যে সিরাত আর আবেশকে জড়িয়ে নোংরা নোংরা কথা, সেটা বুঝতে বাকি নেই কারো। আবেশ লম্বা একটা দম নিয়ে বলল, দেখুন, আপনারা যা ভাবছেন তেমন কিছুই নয়। আমি জানতাম না সিরাত এখানে ছিল। তীব্র মাথা ব্যথার কারণে আমি ভোর রাতে এসে স্নান করে চুপচাপ শুয়ে পড়েছি। সারা রাত জেগে থাকার দরুন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। পাশে কে আছে না জেনেই, আর টেরও পাইনি বা খেয়াল করিনি। এই সহজ বিষয়টাকে কমপ্লিকেটেড না করে সহজভাবে মেনে নিন। আবেশের ফুপি চট করে বললেন, তাই নাকি? তাহলে তোর টি শার্টে সিরাতের লিপস্টিক আর গলায় নখের আঁচড় কেন? সিরাতের মুখের লিপস্টিক ল্যাপটানো, চুল এলোমেলো কেন বলতে পারিস? ওনার কথায় চমকে উঠল আবেশ। সাথে সাথে সবাই ওর দিকে নজর দিল। সত্যি উনি মিথ্যে বলেননি। এবার নিজেই বোকা বনে গেল আবেশ। সিরাত সেদিকে একবার তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিল। তাহলে কি সত্যি? আর ভাবার সাহস হলো না তার। আরুর দিকে অসহায় দৃষ্টিতে তাকালো। আরু, রিয়া, আয়েশা এসব বিশ্বাস করেনি বলে আশ্বস্ত করলো তাকে। আবেশের মাকে উদ্দেশ্য করে আবার রাবেয়া বেগম বললেন, ভাবি, আগেই বলেছিলাম এই মেয়ে সুবিধার নয়, বিশ্বাস করলে না? সেদিনও দেখলাম দিনে দুপুরে ছেলেটার সাথে ঢলাঢলি করছে, কিন্তু তুমি তো বিশ্বাস করার মানুষই নও। এবার হয়েছে, মুখে চুনকালি পড়েছে। ছেলে মানুষের আর দোষ কি?
মেয়েরা সুযোগ দিলে ছেলেরা তো রংঢং করবেই। সিরাত আর চুপ থাকতে পারল না, কাঁদতে কাঁদতে চিৎকার করে বলল, স্টপ ফুপি, আরে একটু বাজে কথা বলবেন না। সেদিন ওনাকে জড়িয়ে নানা কথা বলেছেন, গুরুজন বলে ছেড়ে দিয়েছি, কিন্তু বারবার ছেড়ে দেব ভাববেন না। আমরা যখন বলছি আমাদের মতো কিছু হয়নি, তাহলে আপনি কেন জলঘোলা করছেন? চুপ কর বেশরম মেয়ে, আর একটাও কথা বলবি না। তুই বললে মজাটাই তো নষ্ট হয়ে যাবে। নষ্টা মেয়ে, ওকে রূপের জালে ফাঁসিয়ে কলেজ পাশ করতে হবে। তো তোদের ভালো করে চেনা আছে আমার। সিরাত আর কথা বলার সাহস পেল না। আবেশের প্রতি ভালোবাসার জায়গায় হয়তো ঘৃণা জমা হচ্ছে এখন, তার জন্য অকারণে অপমানিত হচ্ছে তাকে। আরও এবার বলল, ফুপি, আমি সিরাতকে চিনি, আর তোমার থেকে একটু বেশিই চিনি। সো প্লিজ বেশি বাড়াবাড়ি করে নিজের সম্মান খোয়াতে এসো না। কি বললি আরু? একটা বাইরের মেয়ের জন্য তুই তোর ফুপির সাথে এভাবে কথা বললি, তাও ওই নষ্টা কলঙ্কিনীটার জন্য? বারবার একই শব্দ সহ্য করতে পারছে না সিরাত, হাত পা কাঁপছে, মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। আবেশ একবার সিরাতের মুখের দিকে তাকিয়ে ফুপির উদ্দেশ্যে বলল, ফুপি, সিরাত সম্পর্কে অনেক কিছু বললে, তা তোমার ভাইপো সম্পর্কে কিছু বলো। সে তো দুধে ধোয়া তুলসী পাতা নয়। এখানে আমি এসেছি, সিরাত নয়, তাই দোষী আমি, ও নয়। তুই সব সময় ওর দোষ নিজের উপর দিয়ে ওকে বাঁচাতে চাস, কিন্তু এবার আর পারবি না। পুরো বাসায় নীরবতা বিরাজমান। ড্রয়িং রুমে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আবেশ। পাশের ছোপায় আবেশের বাবা মা, সিরাতের বাবা মা বসে আছেন। সিরাতকে এখানে আনা হয়নি, কারণ সবকিছু সহ্য করার ক্ষমতা ওর নেই। সিয়াম সব শুনে বাইরে চলে গেছে, কারোর সাথে কোনো কথা বলেনি। আবেশের ফুপির মুখে বিশ্বজয়ের হাসি। আবেশের বাবা হঠাৎ ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিলেন আবেশের গালে। আবেশ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। এমন কিছু হবে সে আগেই আন্দাজ করতে পেরেছিল। আবিদ ভাইকে আগলে দাঁড়িয়ে রইল, আরো এক কোণে দাঁড়িয়ে চোখের জল ফেলছে। সিরাতের বাবা ওনাকে নিয়ে বসালেন ছোপায়। আবেশ নিজেকে সামলে শক্ত হয়ে বলল, বাবা, আঙ্কেল, আন্টি, তোমরা সবাই মনে করো তো আমি দোষী। ঠিক আছে, আমি মেনে নিলাম। এবার তোমরা যা শাস্তি দেবে আমি মাথা পেতে নিব। ভেতরে ঢুকতে ঢুকতে সিয়াম বলল, সিরাতকে বিয়ে করতে হবে তোকে, এটা তোর সব থেকে বড় শাস্তি। আমার কলিজার উপর কলঙ্কের একটুকুও আঁচ লাগতে দেব না আমি। সকলে চমকালো, থমকালো। আবেশ সিয়ামকে দেখে ওকে জড়িয়ে ধরে বলল, তুইও? না, আমি জানি তুই বা সিরাত কেউই দোষী নোস, কিন্তু কোনো এক কুটনি ডাইনি বুড়ির জন্য প্রত্যক্ষভাবে তুই দোষী। আর সেই দোষের দায় আমার বোনটাকে দোষী বলা হচ্ছে। আজ বাড়িতে বলেছে, কাল বাইরে বলবে। সিরাত রাস্তায় বেরোতে পারবে না, লোকে ছিছি করবে। তখন হয়তো মৃত্যু ছাড়া ওর কোনো পথ খোলা থাকবে না। আমি আমার বোনটাকে হারাতে চাই না রে ভাই। তাই বিয়ে হয়ে গেলে এইসব কথার কোনো ভিত্তি থাকবে না। একজন ওয়াইফের ওপর তার স্বামীর অধিকার সবচেয়ে বেশি। আমি আমার সিরাতের সম্মান রক্ষাতে বলছি, প্লিজ আমার সিরাতকে তুই মরতে দিস না, আমাদের বুকে খালি করিস না। আবেশ হাসে, প্রাপ্তির হাসি। উৎফুল্লে আনন্দে আবারও জড়িয়ে ধরে সিয়ামকে, কান্না মিশ্রিত কণ্ঠে বলে, আমি খুব লাকি, তোর মতো একটা বন্ধু পেয়েছি। যেখানে আপনজনেরা মুখ ফিরিয়ে নিচ্ছে, সেখানে তুই আমাকে বিশ্বাস রেখেছিস। তুই যা বলবি আমি তাই করব। আজ প্রমাণ করে দিলি তুই আমার বন্ধু নস, আমার ছায়া। সিয়ামের বাবা মা বিয়েতে আপত্তি করলেও সিয়াম তাদের বুঝিয়ে ম্যানেজ করে নিয়েছে। আবেশের বাবা মা রাজি, কিন্তু বাচ্চাদের সিরাত, সে এই বিয়ে কিছুতেই করবে না। যদিও লোকটাকে ভালোবাসে নিজের করতে চেয়েছিল, কিন্তু এইভাবে চায়নি। ভালোবাসায় পরিপূর্ণ বিয়ে চেয়েছিল সে, কোনো কলঙ্কে ধামাচাপা দেওয়ার জন্য বিয়ে নামক পবিত্র বন্ধন চায়নি। এই বিয়েতে মত দেওয়া মানে অন্যায়টাকে প্রশ্রয় দেওয়া। এই বিয়েতে মত দেওয়া মানে অন্যায়টাকে প্রশ্রয় দেওয়া, সকলের মনে সন্দেহ প্রকট হওয়া। তারা যেটা দেখেছে সেটাই সত্যি, কিন্তু সেটা তো সত্যি নয়। তাহলে কেন মেনে নেবে সে? মানবে না, সে কিছুতেই মানবে না। আবেশের ফুপি পায়চারি করছে পুরো রুম জুড়ে। বিয়ে কিছুতেই মানতে পারছে না তিনি তো এটা চাননি। কোথা থেকে কি হয়ে গেল? যে করেই হোক বিয়েটা আটকাতে হবে তাকে। সময় প্রবাহমান, কারোর জন্য সময় আটকে থাকে না। বিকেলের মধ্যেই বিয়ে সম্পন্ন হয়ে গেল সিরাতের, কারণ সন্ধ্যায় রিসেপশন আছে আবিদের।
আবিদ অনেকবার না করেছে, কিন্তু আবেশ সেটা মানেনি। তার জন্য খামাকা কেন অন্যদের সুন্দর মুহূর্তগুলো বরবাদ হবে না, হতে দিবে না সে। অনেক জল্পনা কল্পনা করেও কেউ বিয়ে ভাঙতে সক্ষম হয়নি। অনেক কষ্টে সিরাতকে বিয়েতে রাজি করাতে পেরেছে সিয়াম। সাদামাটা ড্রেস পরেই বিয়ে হয়েছে তার, নেই কোনো সাজসজ্জা, রং বেরঙের আলোকসজ্জা, বাসাভর্তি মেহমান, না কোনো কিছুই হয়নি তার বিয়েতে। আরও সাজাতে চেয়েছিল, কিন্তু কড়া ভাষায় না করে দিয়েছে সে, তাই জোর করার সাহস হয়ে ওঠেনি কারো। এদিক থেকে আবেশ একটু এগিয়ে একটা পাঞ্জাবি গায়ে জড়িয়ে বিয়ে সেরেছে সে। বিয়ের পর ওই বাড়িতে চলে যেতে চেয়েছে সিরাত, কিন্তু আবেশ সেটা মানেনি। তার স্ত্রীকে বাপের বাড়ি ফেলে রাখতে রাজি নয় সে। বিয়েটা যেভাবেই হোক না কেন, বিয়ে তো বিয়েই। তার সাথে সিয়ামও একমত। এ কথা শুনে বিয়ের পর থেকে আরুর ঘরের দরজায় খিল দিয়ে বসে আছে সিরাত। কারো ডাকে সাড়া দিচ্ছে না, নিজের মতো কিছুটা সময় কাটাচ্ছে। প্রায় আধ ঘন্টা অপেক্ষা করার পরও দরজা খুলল না। এবার চিন্তা বাড়ছে সবার, খারাপ কিছু ঘটিয়ে ফেলেনি তো। সিরাতের মা কান্না জুড়ে দিয়েছেন অনেক আগে। একে তো একমাত্র মেয়ের বিয়েতে তেমন কিছু করতে পারেনি, আর এখন মেয়ের হদিশও নেই। তবে আবেশের বাবা আশ্বস্ত করেছেন ধুমধাম করে বউ ঘরে তুলবেন তিনি। আবেশের ফুপি বলল, এ মেয়ে কত ঢং করতে জানে বাবা, না দেখলে বুঝতেই পারতাম না। আমার ভোলা ভালা ভাইপোটাকে এতদিন ইচ্ছে মতো নাচিয়েছে, এখন যে বিয়ে হলো অমনি সব শেষ ফুরুত। আসলে ছেলেদের সাথে ফ্লার্টিং করার মজা নিতে যে এভাবে ফেসে যাবে ভাবতেও পারেনি। ফুপির কথা শুনে চোয়াল শক্ত হয়ে এলো আবেশের। এই পর্যন্ত তাকে জড়িয়ে অনেক খারাপ কথা শুনিয়েছেন সিরাতকে তিনি, যার পরিণতি আজকের এই বিয়ে। তবুও আয়েশ মিটেনি, চিৎকার করে বলল, স্টপ ফুপি, আর একটা কথাও সিরাত সম্পর্কে বলবে না। আর যদি বলো তাহলে আমি ভুলে যেতে বাধ্য হব তুমি আমার ফুপি। বলে হন হন করে ওপরে চলে গেল সে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের চুল আঁচড়াতে ব্যস্ত রাদীপ। আজ আবারও মায়াবিনীর মুখোমুখি হবে সে। মেয়েটার মুখে অদ্ভুত এক মায়া আছে, যা তাকে ঘায়েল করার জন্য যথেষ্ট। একবার চোখের সামনে আসলে দৃষ্টি সরানো দায় হয়ে পড়ে তার। ফোন বের করে একটা মুচকি হাসি দিল সে। গতকাল তার মায়াবিনীর একটি ছবি সকলের অগোচরে তুলেছে সে, যদিও বিনা অনুমতিতে আনরেডি অবস্থায় তুলেছে, তবুও অসাধারণ হয়েছে এটি। ছবিটার কপালে আলতো করে ভালোবাসার স্পর্শ আঁকলো রাদীপ। এখন সুখের সাগরে ভাসছে সে। সেই সাগরে তার মায়াবিনীকে নিয়ে ডুব দিতে চায় অনন্তকাল। ওর ভাবনায় ছেদ ঘটল তিথির কথা শুনে। তিথি বলল, ভাইয়া কাহিনী কি? আপুর বিয়েতে এসে মায়াবিনীকে ভুলে নতুন করে প্রেমে পড়লি নাকি? রাদীপ মুস্কি হাসলো, আনমনে বলল, এই জীবনে মায়াবিনীকে ভুলে থাকা আমার পক্ষে প্রায় অসম্ভব। যেখানে কোনো খোঁজখবর ছাড়া একটি বছরে ভুলতে পারিনি, সেখানে চোখের সামনে বারবার দেখে তাকে ভুলবো কি করে? তিথির চোখ বড় বড় করে বলল, চোখের সামনে মানে? খুঁজে পেয়েছো তাকে? কোথায় পেয়েছো? খানবাড়ি। খানবাড়ি শুনে চমকে উঠল তিথি। খানবাড়ি কে ভাইয়া? সময় হলে ঠিক জানতে পারবি। মেঝেতে বসে দুহাতে ভর দিয়ে মুখ গুজে বসে আছে সিরাত। কান্না করতে করতে চোখ মুখ শুকিয়ে গেছে প্রায়। নিজেকে এখন পৃথিবীর সব থেকে অসহায় ব্যক্তি মনে হচ্ছে তার, যার কোথাও কেউ নেই। বিবাহিত নাম লাগা মাত্রই নিজের পরিবার মুখ ফিরিয়ে নিচ্ছে ওর থেকে। কি হয় ওকে নিজেদের সঙ্গে নিয়ে গেলে? বিয়ে হয়েছে, হ্যাঁ হয়েছে, কিন্তু কিভাবে, কোন পরিস্থিতিতে হয়েছে সেটা কি জানে না তারা? আজকে কার ওপর অভিমান করবে সে? ভাইয়ের ওপর, নাকি বাবা মায়ের ওপর, আর নাকি নিজের ওপর? দরজায় কড়াঘাত হতেই রাগে সারা শরীর কেঁপে উঠল ওর। এতক্ষণ সকলের ডাক উপেক্ষা করে দরজা এঁটে বসে থাকলেও এখন দরজার ওপাশের ব্যক্তিটির মুখোমুখি হতে ইচ্ছে করছে তার। দরজাটার শব্দ বাড়তে থাকলে এক পর্যায়ে রেগে গিয়ে দরজা খুলে দেয় সে। দরজা খুলেছে দেখে সকলে স্বস্তি পায়। আবেশ রুমে ঢুকে সযত্নে আবার দরজা বন্ধ করে দেয়। সিরাত হিংস্র বাঘিনীর ন্যায় ধুম করে আবেশের কলার চেপে ধরে বলে, আমার সাথে কেন এমন করলেন আপনি? কি দোষ করেছিলাম যার জন্য পুরো বাসার সকলের সামনে আমাকে অপমান করলেন? বলুন কেন করলেন? চিৎকার করে শেষের কথাগুলো বলে সিরাত। আবেশ সিরাতের হাত ছাড়িয়ে নরম সুরে বলে, প্লিজ সিরাত, মাথা গরম করো না, একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো।
এখানে আমার বা তোমার কারোই কোনো দোষ নেই, সবটাই আমাদের নিয়তি। এটা আমার নিয়তি ছিল না। আপনি গতকালকের প্রতিশোধ নেওয়ার জন্য এমনটা ইচ্ছে করে করেছেন, তাই না? আপনি একজন শিক্ষক নন, বরং শিক্ষক নামের কলঙ্ক আপনি। আবেশের কথাগুলো তাতে দাঁত চেপে হজম করার চেষ্টা করছে, কিন্তু শেষের কথাটা সহ্য করতে পারল না সে। তীরের মতো বিঁধল তার বুকে। এভাবে তার পেশাকে অপমান করতে পারে না সিরাত। ক্ষুব্ধ হয়ে বলে, এই মেয়ে একদম চুপ, অনেক বলে ফেলেছ, সহ্য করে নিয়েছি, কিন্তু এটা সহ্য করব না। ইচ্ছে করে যদি করতাম তাহলে সেদিন জঙ্গলে করতে পারতাম, তখন সেটা কেউ জানতো না, শুধু তুমি আর আমি ছাড়া। একবার সেদিনটা ভেবে দেখো, এখানে কেউ ষড়যন্ত্র করে আমাকে আর তোমাকে ফাঁসিয়েছে, নইলে এতদিন ধরে আমাকে চেনো, বলো কখনো তোমার সাথে খারাপ আচরণ করেছি? আর আজকের বিষয়টা বলো, তুমি কিছু ফিল করেছো? এলোমেলো চুল, লিপস্টিক, এসবে কিছু প্রুফ হয় না। সিরাত অনেকটা ভেবে নেয় আবেশের কথাগুলো। সত্যি ওর কথায় যুক্তি আছে, কিন্তু ওকে অপমান করে কার কি লাভ? কান্না মিশ্রিত কণ্ঠে ফুপিয়ে ফুপিয়ে বলল, যেভাবেই হোক সবাই তো এটা ভেবে নিয়েছে, প্রত্যক্ষভাবে আমাকে আপনাকে দোষী ভাবছে। বাইরের লোকজন যদি জানে তখন আমি কি করব ভাবতে পারছেন আপনি? আরে তোমার কি? তোমাকে তোমার পরিবার অবিশ্বাস করেছে? করেনি, বরং সাপোর্ট করছে। আর আমার পরিবার দেখেছো, আমাকে তারা বিশ্বাসই করেনি। আমার বাবা আজ আমার গায়ে হাত তুলেছে সকলের সামনে। জানো, বাবা বুঝে গেছেন এই অপকর্ম আমি করেছি। মা সরাসরি কিছু না বললেও তার অব্যক্ত কথা আমি বুঝে গেছি। কাল যদি এটা জানাজানি হয় তোমার সাথে, আমি তখন সমাজে মুখ দেখাবো কি করে? বুঝতে পারছো? সবাই এটাই বলবে, একজন শিক্ষক তার ছাত্রীকে বাসায় নিয়ে। না, আর শুনতে চাই না আমি। প্লিজ রেহাই দিন আমায়, আমি সব মেনে নিয়েছি। এখন প্লিজ আমাকে আমার বাড়ি যেতে দিন, এখানে থাকলে দম বন্ধ হয়ে মরে যাব আমি। কাঁদতে কাঁদতে বলল সিরাত। সরি সিরাত, এটা আমি করতে পারবো না, তবে 1 সপ্তাহ ঘুরে আসতে পারো, এর চেয়ে বেশি নয়। তোমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তুমি এখানে এই বাড়িতে আমার সাথে থাকবে। তারপর যদি তোমার মনে হয় এই বিয়েতে তুমি হ্যাপি নাও বা আমাকে নিয়ে তোমার কোনো প্রবলেম থাকে, তাহলে তুমি যা চাইবে তাই হবে। আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব। আর যদি তুমি সব কিছু ভুলে নিজের বাড়ি মনে করে থাকতে পারো, তাহলে সবাইকে জানিয়ে তোমাকে ঘরে তুলব। ডিভোর্স শব্দটা শুনে কেঁপে উঠল সিরাত। সে তো ডিভোর্স মাথায় আনেনি। এই লোকটাকে নিয়ে বাঁচতে চেয়েছিল, রঙিন স্বপ্ন বুনে রঙিন আকাশে ভাসিয়েছিল। তাহলে কি এক নিমিষেই সেগুলো ভেঙে যাবে? উনি কি ভালোবাসেন কাউকে? কাপা গলায় প্রশ্ন করল। আপনি কাউকে ভালোবাসেন? আমাকে ডিভোর্স দিয়ে তাকে বিয়ে করবেন? সিরাতের দিকে কিছুক্ষণ তাকালো আবেশ, তারপর বলল, বিয়ে মানুষের জীবনে একবারই হয়, সেটা আমি মনে করি। হোক সেটা পছন্দের মানুষের সাথে কিংবা অপছন্দের। মানিয়ে আর মেনে নিলে অপছন্দটাও একদিন পারফেক্ট পছন্দের তালিকায় সর্বপ্রথম স্থান পায়। আজ 2 দিন হলো সিরাত বাসায় এসেছে। আবেশের কথা অনুযায়ী আর মাত্র 5 দিন এই বাড়িতে থাকতে পারবে সে। এই 2 দিনে ওর সাথে দেখা বা কথা কোনোটাই হয়নি তার। আরও আর তিথি কিছুক্ষণ পর পর কল দিয়ে ওর মাথা চিবিয়ে খাচ্ছে। বাসার সকলেই স্বাভাবিক, এমন যেন সিরাতের জীবনে কিছুই ঘটেনি। পুরনো কথা নিয়ে কেউ ঘাটাঘাটি করেনি। সেদিন সিরাত আসার সময় ওই কুটনি মহিলাটির দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি হেসেছিল। রাবিয়া বেগম মুখ ভেঙচি দিয়ে বিড়বিড় করে কয়েকটা কথা শুনিয়েছিলেন তাকে। এই ঘটনার পেছনে ওনার হাত আছে সেটা স্পষ্ট বুঝতে পারছে সিরাত, কিন্তু এইসব করে ওনার লাভ কি সেটাই বোধগম্য হচ্ছে না তার কাছে। কলেজে বসে আছে সিরাত। আজকে কিছুতে এখানে আসতে চায়নি সে, কিন্তু তার পাগল বন্ধু মহল এক প্রকার তুলে নিয়ে এসেছে তাকে। মুখ গম্ভীর করে বসে থাকার উপায় পাচ্ছে না। আজকাল সকলের মুখে যেন খই ফুটছে। মিনার বলল, দোস্ত তুই তো ফার্স্ট, সকলের আগে বিয়ে করে নিলি, আর এই অধম একটা মেয়েকে দেখে প্রেমে হাডুবু খাচ্ছে, কিন্তু মেয়েটার খোঁজ পাচ্ছে না। ওর কথা শুনে হাসলো সবাই, শুধু সিরাতই আগের মতো প্রাণ খুলে হাসতে পারল না। কোথাও একটা আটকে গেল। সকলের হাসি দেখে মুখ ভার করে মিনার বলল, শালা তোদের কাছে ইমোশনের কোনো দাম নাই, থুর। বলে উঠে চলে গেল। সকলে অবাক হয়ে তাকালো ওর দিকে। ক্লাসে বসে আছে সিরাত। আবেশ ক্লাস নিচ্ছে। আজকে অন্য দিনের তুলনায় সুন্দর লাগছে, কিন্তু এই সৌন্দর্যে বিমোহিত হতে পারছে না সিরাত। বারবার কয়েকবার চোকাচোকি হলেও আজ কোনো কথা হয়নি। আর এলিনা দাঁত কেলিয়ে বারবার এটা ওটা নিয়ে কথা বলছে। নির্ধারিত সময় ক্লাস শেষ করে বেরিয়ে গেল আবেশ।
রাস্তায় এলোমেলো পায়ে হাঁটছে সিরাত। দুটো ক্লাস করে কাউকে কিছু না বলে কলেজ থেকে বেরিয়ে এসেছে সে। আসার সময় এলিনা আর আবেশকে একসাথে দেখে মাথাটা আরো খারাপ হয়ে গিয়েছে। কিছুতেই কিছু ভালো লাগছে না তার। সময় যত যাচ্ছে জীবনটা ততই জটিল আকার ধারণ করছে। তপ্ত রোদে হাঁটছে মেঘিনী একাকার, কিন্তু কিছুই যেন ছুতে পারছে না তাকে। হঠাৎ মাথাটা চক্কর দিয়ে উঠল তার, পাত্তা দিল না। দুপা এগোতেই চোখে ঝাপসা দেখতে শুরু করে মাথাও চক্কর দিতে থাকে। এক সময় শৈলের সাথে না পেরে রাস্তায় পড়ে যায় সে। হসপিটালের বেডে অবচেতন অবস্থায় পড়ে আছে সিরাত। তার সামনে মুখ কালো করে দাঁড়িয়ে আছে আবেশ। খুঁটিয়ে দেখতে ব্যস্ত সিরাতকে সে। চেহারাটায় আগের মতো উজ্জ্বলতা নেই, কেমন ফ্যাকাশে হয়ে গেছে। চোখের নিচে কালি পড়ে গেছে। হয়তো এই কদিন ঘুমায়নি ঠিক মতো, খাওয়া দাওয়া সবকিছুতেই অনিয়ম। এই সবকিছুর জন্য দায়ী একমাত্র সে নিজেই। নিজের কাছে নিজেই অপরাধী হয়ে গেল। সেদিন যদি চারদিক দেখে শুনে ঘুমোতে যেত, তাহলে এই নিষ্পাপ মেয়েটাকে এত বড় কলঙ্ক মাথায় নিয়ে ঘুরতে হতো না। পুরো একটা ফ্যামিলিকে চুপ হয়ে যেতে দেখতে হতো না। এভাবে নিজেকে হারিয়ে ফেলতে হতো না। মাথায় সেলাই কাটতে হসপিটালে আসার পথে রাস্তায় লোকের ভিড় দেখে গাড়ি থামিয়ে কি হয়েছে দেখার জন্য গাড়ি থেকে নামে আবেশ। কিন্তু সেখানে গিয়ে সিরাতকে দেখবে এটা কল্পনাও করেনি সে। তৎক্ষণাৎ ওকে পাঁচকোলা করে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে আসে। রাদীপ চেক আপ করে স্যালাইন দিচ্ছে। মাত্রাতিরিক্ত টেনশন আর খাওয়া দাওয়া না করায় শরীর দুর্বল, তাই সেন্সলেস হয়ে গেছে। এই সবগুলোর কারণ আবেশ জানে, তাই চুপচাপ বসে আছে। এভাবে চলতে যাওয়া যায় না। এবার এর একটা হেস্তনেস্ত করা প্রয়োজন। ওর জন্য মেয়েটা নিজেকে শেষ করে দেবে, এটা মানবে না আবেশ। একা একা হাঁটছে আরো। মাথায় তার একটাই চিন্তা, সিরাত। কাউকে কিছু না বলে মেয়েটা কোথায় গেল? বাসায় গিয়েই ওর সাথে কথা বলতে হবে। মেয়েটার জীবনটা বোধহয় এলোমেলো হয়ে গেল এবার। তার জন্য যে নিজেকেই দায়ী ভাবে। সেদিন যদি ওকে ওদের বাসায় না নিয়ে যেত, তাহলে কিছুতেই কিছু হতো না। এখন ঠিক দুপুর, সূর্যি মামা মাথার ওপর কিরণ দিচ্ছে। কেমে পুরো একাকার। হঠাৎ একটি কণ্ঠস্বরে থমকে গেল সে। এটা তার মনের ভুল নাকি সত্যি? ঘুরে তাকানোর আগেই লোকটার সামনে চলে এলো তার। তাহলে সত্যি লোকটা এখানে এসেছে, কিন্তু কেন? এমনি এড়িয়ে চলতে চায় সে, কারণ ওকে দেখলে নিজের মধ্যে থাকে না। হৃদস্পন্দন বেড়ে যায়, অদ্ভুত এক অনুভূতি হয়। এই অনুভূতি যে ডেঞ্জারাস সেটা খুব ভালোভাবেই জানে সে। আজও ভয়ঙ্কর রকম সুন্দর লাগছে তাকে। আরো একবার তাকিয়ে চোখ ফিরিয়ে নিয়েছে। রাদীপ মৃদু হেসে বলল, আজ একা পুরো গ্যাং কোথায়? ওদের দেখছি না। সবাই বাসায় চলে গেছে। আমি আর সিরাতের বাসায় সবার পরে, কিন্তু আজকে সিরাত দুটো ক্লাস করে বেরিয়ে গেছে। যাকে আপনি এখানে? আরুর কথা শুনে সিরাতের কথাটা বলবে বলেও বলল না সে। বলল, হয়তো দেখা যাবে রাস্তার মধ্যেই কান্না জুড়ে দিয়েছে। একটু প্রয়োজন ছিল তাই। আচ্ছা চলুন আপনাকে বাসায় পৌঁছে দেই। আরুর উড়ো মন একবার ভাবলো যাবে, আর একবার ভাবলো এভাবে ওনার সাথে টাইম স্পেন্ড করলে ওনার প্রতি দুর্বলতা বাড়বে। যদি প্রকাশ করে ফেলে তখন কি হবে? তাই বলল, না ঠিক আছে, আপনি আসতেই পারেন, আমি চলে যেতে পারবো। একমাত্র বেআইন আপনাকে এভাবে ফেলে গেলে আমার ঘুর অন্যায় হবে। আছাড়া তিথি যদি জানতে পারে আমি তার ননদকে রাস্তায় পেয়েও লিফট দিতে কিপটামি করেছি, তাহলে আমার কান মলে দেবে। তাই প্লিজ চলুন। আরও আর কথা বাড়লো না, চুপচাপ রাদীপের সাথে গাড়িতে উঠে বসলো। রাদীপ মৃদু হেসে গাড়ি স্টার্ট দিল। একটু আগে জ্ঞান ফিরেছে সিরাতের। আবেশ এখনো বসে আছে ওর সামনে। আস্তে আস্তে চোখ খুলে নিজেকে হসপিটালের বেডে থেকে অবাক হলো সিরাত। মাথা তুলে তাকাতেই দেখলো চিন্তিত মুখশ্রী নিয়ে ক্লান্ত শরীরে বসে আছে আবেশ। ফোনে কিছু একটা দেখছে সে। সিরাত ওর দিকে এক মনে তাকিয়ে রইল। এই ছেলেটাকে খুব খুব ভালোবাসে সে। খুব করে চাইতো লোকটা তার হোক, পুরোপুরি হোক। হলো, কিন্তু সময়টা ভিন্ন। আজকে মানুষটাকে নিজের করে পেয়ে কোনো সুখ আনন্দ উচ্ছ্বাস নেই তার মাঝে, বরং রাগ লাগছে। কোথাও শান্তি নেই, এতটুকু শান্তি নেই জীবনে। নড়ে চড়ে উঠে বসতে আবেশ বুড়ো কুসকে ব্যস্ত হয়ে বলল, কি করছো? স্যালাইন এখনো শেষ হয়নি, আর একটু শুয়ে থাকো। আমি শুয়ে থাকবো না, আমি এক্ষুনি বাসায় যাব। জেদ করো না, যেটা বলছি সেটা করো, এতে নিজেরই লাভ হবে। তাচ্ছিল্যের হাসি এসে দাঁত কটমট করে বলল,
লাভ ক্ষতি আমি বুঝি না, আমি যাব মানে যাবই। প্লিজ সিরাত, আমার কথাটা একটিবার শোনো। এভাবে নিজের ক্ষতি করো না। নিজের কি হাল করেছো দেখেছো? প্লিজ নিজের খেয়াল রেখো। একদিন সব ঠিক হয়ে যাবে সিরাত। শুধু কটা দিন অপেক্ষা করো, তারপর আমি সব ঠিক করে দেব। তুমি তোমার সেই আগের মতো বাঁচতে পারবে। জোর করে কোনো বন্ধনে তোমাকে জড়িয়ে রাখবো না। শেষের কথাটা যেন আগুনে ঘি ঢালার মতো লাগলো সিরাতের। কি ছেড়ে দেবে ওকে? কি পেয়েছেটা কি এই লোকটা? রাগে রিডি করে উঠল সারা শরীর। হিতাহিত জ্ঞান হারিয়ে হাতের সেলাইন একটানে খুলে ফেললো। হাত থেকে রক্ত গড়িয়ে পড়ছে এখন। সিরাতের পাগলামি দেখে হতভম্ব আবেশ। এবার রাগ কন্ট্রোল করতে পারল না সে। থাপ্পড় মারার জন্য হাত উঠিয়েও কি ভেবে যেন নামিয়ে নিল। হাত দিয়ে দেয়ালে ঘুষি মেরে নিজের রাগ নিয়ন্ত্রণ করে নিজেকে রক্তাক্ত করলো। আবেশের হাত দিয়ে রক্ত ঝরছে দেখে ভিতরটা মোচড় দিয়ে উঠল সিরাতের। কাপা কাপা গলায় বলল, রক্ত? আপনার হাত থেকে রক্ত ঝরছে? মৃদু হাসলো আবেশ, হেসে বলল, ঝরতে দাও। আমার মতো লোকের রক্ত ঝরলে বা মরে গেলেও কিচ্ছু হবে না। আমাকে কারোর প্রয়োজন নেই, কিন্তু তোমাকে সবার প্রয়োজন আছে, খুব বেশি প্রয়োজন। একজন সিস্টারকে ডেকে এনে সিরাতের হাত ব্যান্ডেজ করিয়ে দিল আবেশ, কিন্তু নিজের হাত থেকে এখনো রক্তক্ষরণ হচ্ছে। সিরাতের এখন কান্না পাচ্ছে। মরে যাবে কথাটা শুনে ধক করে উঠল। লোকটা মরে গেলে তার কি হবে? কিভাবে বাঁচবে সে? এভাবে নিজেকে কষ্ট দেওয়ার কোনো মানে আছে? সিরাত উঠে দাঁড়ালো। এবার যেতে হবে তাদের। আবেশ তাগদা দিচ্ছে। ফোনে সিয়ামকে সবটা জানিয়েছে। এখন ওকে নেওয়ার জন্য সিয়াম আসছে। ততক্ষণ সিরাতের সাথে আবেশ থাকবে, কারণ বলা তো চায় না কখন আবার কি ঘটিয়ে ফেলে। সিরাত একদম আবেশের মুখোমুখি দাঁড়ালো। কাপা হাতে আবেশের হাত নিজের হাতের মুঠোয় নিল। আবেশ তাকিয়ে হাত ছড়িয়ে নেওয়ার জন্য টান দিল, কিন্তু সিরাত ছাড়ল না। বিরক্তি নিয়ে আবেশ বলল, ছাড়ো, হাতে কিচ্ছু হয়নি, ওটা এমনি সেরে যাবে। কোনো কথা বলল না সিরাত। চোখের পানিটুকু মুছে ওর হাতে মেডিসিন লাগিয়ে ব্যান্ডেজ করে দিল। আবেগ অবাক দৃষ্টিতে সবটা দেখে গেল। শুধু মেয়েটাকে একটু বুঝতেও পারে না সে। কখন কি করে হয়তো নিজেই জানে না সে। এতক্ষণ কি কাণ্ডটাই না ঘটালো, আর এখন পুরো নীরব, মুখে কোনো কথা নেই, চুপচাপ। রিয়ার বাসায় গেছে মিনার। কয়েকটি নোটস আনতে হবে তাকে। টেস্ট পরীক্ষার আর বেশি দিন বাকি নেই। পড়াশোনা লাটে উঠেছে, রীতিমতো ক্লাসে মন বসে না আজকাল। কোনো কিছুতেই ফোকাস করতে পারছে না। এই কয়েকদিন কলেজ কামাই হয়েছে বেশ, সেগুলো নোটস কালেক্ট করার জন্য সোজা বাসায় গেছে সে। সোফায় বসে রিয়ার জন্য অপেক্ষা করছে। তখনই একটা পিচ্চি টাইপ মেয়ে কানে ইয়ারফোন গুঁজে হেলে দুলে সোফায় এসে বসলো। দৃষ্টি তার ফোনেই নিবদ্ধ। সেখান থেকে চোখ সরছেই না। সামনে যে একটি লোক চোখ দিয়ে গিলে খাচ্ছে তাকে, সেদিকে কোনো নজরই নেই তার। রিয়া এসে রামধনক দেয়ায় হুঁশ ফিরল তার। সামনে বসে থাকা লোকটির দিকে তাকিয়ে দৌড়ে জায়গা ত্যাগ করলো। তিহানা সম্পর্কে সকল ডিটেলস নিয়ে খুশি মনে বাড়ি ফিরল মিনার। কারণ তার ভালোবাসার সেই কাঙ্ক্ষিত মেয়েটি খুঁজে পেয়েছে সে, আর কোথাও হারাতে দেবে না তাকে। কেটে গেছে 15 দিন। এখন সিরাত অনেকটাই স্বাভাবিক। বন্ধু মহলে সবাই জানে আবেশকে ভালোবাসে সিরাত। সেটা তার ডায়েরি পড়ে আরো জেনেছিল। তারপর পুরো টিম, এখন ওদের এক করার জন্য পুরো টিম উঠে পড়ে লেগেছে। সেদিনের ঘটনার পেছনে কার হাত আছে সব খুঁজে বের করবে। তবে এখনো আবেশের বাসায় যায়নি সিরাত। আবেশও ছাড় দিচ্ছে, কোনো জোরাজুরি নেই। ক্লাসে এসে ক্লাস নেয়। সিরাতের সাথে কোনো কথা হয় না। জীবনের নিয়মে জীবন যাচ্ছে। কিন্তু সিরাত আবেশের এই ইগনোরের যেন সহ্য করতে পারছে না। শত হোক, বিয়ে যখন মানেন তখন সে অনুযায়ী তার ওয়াইফ সে, আর ওয়াইফের প্রতি এমন উদাসীনতা কিছুতেই মানতে পারছে না। বক্ষস্থলে ব্যথা করে। তাছাড়া কলেজে নতুন একজন ম্যাম এসেছেন, কাজল নাম। তার সাথেই সারাক্ষণ দেখা যায় আবেশকে। হেসে হেসে কথা বলে, একসাথে খাবার খায়। এগুলো তাদের ডেইলি রুটিন, যার কারণে আরো বেশি মন খারাপ হয় সিরাতের। যদি মেয়েটা তার কাছ থেকে কেড়ে নেয় আবেশকে, তখন কি করবে সে? হোটেলে বসে আছে বন্ধু বান্ধব সবাই। আজকে দুপুর লাঞ্চ করবে এখানে তারা। আর ট্রিট দিচ্ছে মিনার, কারণ তিহানাকে মনের কথা বলে দিয়েছে সে। তিহানা তাকে অ্যাকসেপ্টও করে নিয়েছে, তাই পুরো ব্যাপারটাই রিয়া তাকে হেল্প করেছে। আজকে ওদের সাথে তিহানাও আছে। মেয়েটা লজ্জায় মাথা নিচু করে বসে আছে। সিরাত নিজের ভাবনায় মগ্ন। আজও দুজনকে একসাথে দেখে এসেছে। মেয়েটা মারাত্মক সুন্দরী, সিরাতের সাথে কোনো রকমের তুলনা হয় না। সেটা তার নিজেরই দাবি। রূপে গুণে অনন্যা। তবে কি এভাবেই চোখের সামনে ওর থেকে পর হয়ে যাবে আবেশ? ওর ভাবনার মাঝে আয়ান বলল, সিরাত দোস্ত, তুই
তুই এই সন্ত্রাসী বেশভূষা নিয়ে থাক, আর ওইদিকে কাজল ম্যাম তোর বরকে নিয়ে পালিয়ে বিয়ে করে নিল। এরপর তুই কি সত্যি নিয়ে সংসার করতে চাস? আয়নের কথায় উপস্থিত সকলে হতভম্ব। আয়নের কথার মানে কারোরই বোধগম্য নয়। আরু বলল, কি বলতে চাইছিস, ক্লিয়ার করে বল। সামনে তাকিয়ে দেখ। সামনে তাকিয়ে সকলে হতবাক। কাজল শাড়ি চুড়ি পরে সেজেগুজে বসে আছে তাদের 2 টেবিল পরে। কালো জর্জেট শাড়ি ফর্সা শাড়িতে দারুণ মানিয়েছে। মুখে হাসি যেন সরছেই না। বারবার হাত ঘড়িতে টাইম দেখতে ব্যস্ত সে। বোঝাই যাচ্ছে কারো অপেক্ষায় আছে। আয়ান বলল, কি হট লাগছে? আজকে যদি ম্যাম না হতো তাহলে আমিই প্রপোজ করতাম। সেখানে আবেশ স্যার তো। বলেই সিরাতের দিকে তাকালো। সিরাত একটা ধমক দিয়ে থামিয়ে দিল তাকে। মিনার বলল, যা বলেছিস। আচ্ছা, কার জন্য অপেক্ষা করছে বলতো? নিশ্চয়ই আবেশ স্যার। পাশ থেকে তিহানা চোখ গরম করে তাকাতেই বলল, না মানে মজা করছিলাম। সিরাত বলল, এমনি হয়তো বয়ফ্রেন্ডের হবে। আবেশ স্যার এখানে এখন আসবেন না। যদি আসেন। আসবেন না। আয়েশা বলল, তুই শিওর? সিরাত বলল, আর যদি ভাইয়া এখানে আসে তাহলে তুই কথা দে, আমরা যা বলবো তুই তাই করবি, ভাইয়ার লাইফে এন্ট্রি নিবি, এভাবে সম্পর্কটাকে ফেলে না রেখে স্বাভাবিক করার চেষ্টা করবি। আর যদি না আসে তাহলে তোর ইচ্ছে। পাশ থেকে আরু বলল, সিরাতের মনে অগাধ বিশ্বাস আবেশ আসবে না, কিছুতেই আসবে না। তাই সকলের কথায় রাজি হয়ে যায় সে। কিন্তু নিজের বিশ্বাস এভাবে কাচের মতো ভেঙে গুড়িয়ে যাবে ভাবেনি সে। সিরাতের মনে অগাধ বিশ্বাস আবেশ আসবে না, কিছুতেই আসবে না। তাই সকলের কথায় রাজি হয়ে যায় সে। কিন্তু নিজের বিশ্বাস এভাবে কাচের মতো ভেঙে গুড়িয়ে যাবে ভাবেনি সে। আবেশ কাজলের শাড়ির সাথে ম্যাচ করে কালো শার্ট আর প্যান্ট পরে এসেছে। দেখতে অসাধারণ লাগছে তাকে। সেও হেসে হেসে ফুল হাতে নিয়ে কাজলের কাছে যাচ্ছে। আবেশের হাতে ফুল দেখে সিরাত রীতিমতো কাঁপছে। তাহলে কি সত্যি সব শেষ হয়ে গেল? শেষ পর্যন্ত মেয়েটা কেড়ে নিল তার কাছ থেকে তার আবেশকে। আবেশ আর কাজল বসে আছে মুখোমুখি দুটো চেয়ারে। আবেশের হাতে থাকা ফুলগুলো দেখে মেয়েটার চোখগুলো দ্বিগুণ চিকচিক করছে। সিরাত সেদিকে তাকিয়ে কয়েক ফোঁটা জল ফেলল। শেষমেশ বিয়ে নামক বন্ধনে আবদ্ধ হয়েও লোকটাকে নিজের করে রাখতে পারল না। হারিয়ে গেল সুন্দরীর কাছে। সকলের মুখে বিষণ্ণতার ছাপ। কেউ কোনো আন্দাজ করতে পারছে না। আবার ফুলগুলো মেয়েটাকে দিচ্ছে না। তবে কি ফিল্মি স্টাইলে প্রপোজ করবে তাকে? এবার মুখ খুলল আরু। কি বিশ্বাস ভেঙে গেছে? কষ্ট হচ্ছে, নিজেকে এলোমেলো লাগছে তো? মনে হচ্ছে বেঁচে থাকাটা অর্থহীন? যেখানে প্রিয় মানুষটাই কাছে নেই, পাশে নেই, সেখানে বেঁচে থেকে লাভ নেই। সিরাত, নিজের অধিকার, নিজের ভালোবাসা নিজেকে বেঁধে রাখতে হবে। অন্য কেউ তোমাকে সাহায্য করবে না। একজন স্ত্রী হয়েও তোর স্বামী বাইরে একটা মেয়ের সাথে ঘুরে বেড়াচ্ছে, আর তুই একেবারে নিশ্চুপ, কিছু বলছিস না, হতে দিচ্ছিস, মেনে নিচ্ছিস। আজব। আয়েশা বলল, সিরাজ, যে কোনো পরিস্থিতি হোক বিয়েটা হয়ে গেছে, আর বিয়ে কোনো ছেলে খেলা নয়। তাছাড়া তুই তো ভাইকে ভালোবাসিস, তাহলে মেয়েতে সমস্যা কোথায়? রিয়া বলল, মানিয়ে নিয়ে স্যারকে নিয়ে জীবনটা সুন্দর করে সাজা, দেখবি তোর সুখের অভাব হবে না। স্যার তোকে খুব সুখে রাখবে, ভালো রাখবে। এখন থেকে হাল ধর, হাল ছাড়িস না, নইলে পরে তোকে পস্তাতে হবে। আয়ান বলল, একবার তো নিজেকে সুযোগ দে, লোকে জানাজানি হওয়ার আগ পর্যন্ত চেষ্টা কর। যদি মানতে না পারিস বা উনি না মানতে পারেন, তখন না হয় অন্য পথ দেখবি। চোখের পানি মুছে উঠে দাঁড়ায় সিরাত। তোরা ঠিক বলেছিস, এবার থেকে নিজের অধিকার অর্জন করে নেব আমি। ওই আরু, দেখি তোর ভাই এখানে পীড়িতের আলাপ কি করে করে। নিজেকে সামলে আবেশের সামনে দাঁড়ায় সিরাত। ওকে দেখে দুজন অবাক দৃষ্টিতে তাকায়। কিন্তু সিরাত সেদিকে পাত্তা না দিয়ে একটা চেয়ার টেনে ধপ করে বসে পড়ে। ওর এহেন আচরণে হতভম্ব সকলে। কাজল হা হয়ে আবেশের দিকে তাকালো। আবেশ বলল, কি হলো সিরাত, তুমি এখানে? কাজল সেম প্রশ্ন করলো তাকে। সিরাত হেসে হেসে জবাব দিল, এখানে বন্ধুদের সাথে খেতে এসেছি, কিন্তু এখন ওদের সাথে ঝগড়া হয়েছে, তাই আপনাদের টেবিলে চলে আসলাম। স্যার, ম্যাম, আপনারা কি ডিস্টার্ব? আবেশের কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল, কিন্তু কিছু বলল না। সিরাতের মোটিভ বোঝার চেষ্টায় রয়েছে সে। কাজল হালকা হেসে না জানালো। ওখান থেকে আরো উঠে এসে বলল, ভাইয়া
ফুলগুলো খুব সুন্দর তো। কার জন্য? আমার ভাবির জন্য এনেছো বুঝি? আবেশের দিকে দুষ্টু হেসে কথাগুলো বেশ সাহস সঞ্চয় করে বলল আরও। ভাবি ডাকটা যে সিরাতকে উদ্দেশ্য করেই বলা তা বুঝতে বেগ পেতে হয়নি তাকে। কাজল কাঁদো কাঁদো ফেস নিয়ে বলল, ভাবি মানে? সিরাত গুতা দিয়ে আরুকে সত্যিটা বলতে নিষেধ করলো, কারণ চায় না পাবলিকলি এভাবে সিন ক্রিয়েট করতে। আরু কথা ঘুরিয়ে বলল, ম্যাম বুঝলেন না তো? আরে বাবা, ভাবি মানে আমার ভাইয়ের বউ, মানে ফিউচারে যে হবে তার জন্য নাকি, মানে প্রপোজও তো করতে পারে নাকি। এতক্ষণে স্বস্তির নিঃশ্বাস ফেলল কাজল। ততক্ষণে পুরো গ্যাং হানা দিয়েছে এই টেবিলে, বাকিরা পাশের টেবিলে। আবির সিরাতের দিকে একবার দৃষ্টিপাত করে দৃষ্টি সরিয়ে নিয়ে বলল, আমিও সব পারবো না। ফুল দিয়ে প্রপোজ করে হাতে দামি আংটি পরিয়ে বারবার ভালোবাসি বলে কানের কাছে প্যান প্যান করতে আমি পারবো না। ওসব আমার কাছে জাস্ট ইম্পসিবল। আমি আমার স্টাইলে ভালোবাসি তাকে। যদি এসব ছাড়া আমার ভালোবাসা ধরতে পারে, বুঝতে পারে, তাহলে সে পূর্ণ, আর নইলে শূন্য। আবেশের কথার মর্মতে কিছুই বুঝলো না কেউ। ফুলগুলো কাজলের দিকে এগিয়ে দিয়ে বলল আবেশ, শুভ জন্মদিন কাজল। দোয়া করি আগামী জীবন সুখের কাটুক। সবসময় এভাবে হাসি খুশি থেকো, নিজের স্বপ্নের উচ্চ শিখরে পৌঁছাও। সকলে হ্যাবলার ন্যায় একে অপরের দিকে তাকালো। তারপর একে একে সবাই উইশ করলো। তারা ভেবেছিল আর হলো কি, তারা কি ভেবেছিল আর হলো কি। উফ, এটা আগেই ভাবা উচিত ছিল। এটা আয়ান বা মিনার নয়, এটা হলো আবেশ, মিস্টার আবরার আবেশ। মাঝে মধ্যে ঘুম থেকে ধরপড়িয়ে ওঠে আরও। ঘুমের মধ্যে কারো স্পর্শ অনুভূত হয় তার। প্রথম প্রথম দুঃস্বপ্ন ভাবলেও এখন এটা সত্যি ধরে নিয়েছে সে। খুব বাজেভাবে স্পর্শ করে এমন নয়, আলতো হাতে গালে স্পর্শ করে, নয়তো কপালে একটা চুমু দিয়ে চলে যায়। কিন্তু চোখ খুলে আশেপাশে কাউকে দেখতে পায় না। আজও ঠিক একইভাবে স্পর্শ করেছে তাকে, কিন্তু চোখ খুলে কাউকে দেখেনি। এবার রুমের লাইট জ্বালিয়ে বসে আছে আরও। আজ দেখতেই হবে কে আসে তার রুমে। প্রায় 1.5 ঘন্টা ওয়েট করার পরও কেউ এলো না। ঘুম পেয়েছে ওর, বারবার হামি দিচ্ছে। এক সময় ঘুমিয়ে গেল। হঠাৎ কারো মিহিসুরের ডাক কানে পৌঁছাতেই লাফিয়ে উঠল আরও। হ্যাঁ, একটি ছেলে বসে আছে তার সামনে। ছেলেটির মুখে মাস্ক পরা, শুধু চোখগুলো দেখা যাচ্ছে তার। আরও টেডি বিয়ারটা নিয়ে নাড়াচাড়া করছে সে। আরও কাঁপা কাঁপা গলায় বলল, কে আপনি? এভাবে রাত বিরাতে আমার ঘরে এসেছেন কেন? তুমি আমার জন্য ওয়েট করছো, তাই তোমাকে দেখতে এসেছি। হোয়াট? তুমি এতক্ষণ না ঘুমিয়ে আমার পথ চেয়েছিলে, তাই সামনে না এসে পারলাম না। এবার দেখা হয়েছে, যাই। আপনি এসব কেন করছেন? কি আপনি? আমার পরিচয় খুব শীঘ্রই পাবে। আর আমি হলাম তোমার ভালোবাসা। লোকটার কথায় চটে গেল আরও। বলল, আপনি আমার ভালোবাসার নন। আপনি অত্যন্ত অভদ্র, অসভ্য একটা লোক। নইলে এই রাতের আধারে আপনি একটা মেয়ের ঘরে ঢুকে তাকে বাজেভাবে স্পর্শ করতেন না। কেন এভাবে আমাকে মেন্টালি ট্রামার মধ্যে দিয়ে রাখছেন? কি দোষ করেছি আমি? তোমার কোনো দোষ নেই, সবটাই আমার দোষ। তোমাকে দেখার পর থেকে ঘুমাতে পারি না। তোমাকে এক দণ্ড না দেখিলে রাতের ঘুম হারাম হয়ে যায়। অনেক চেষ্টা করি নিজেকে আটকে রাখতে, কিন্তু পারি না। জানি এসব ঠিক না, কিন্তু কি করব বলো? নিজের অনুভূতির কাছে আজ নিজেই অসহায়। ঠিক ভুল জাজ করতে জানেন, অথচ ভুল পথ বিসর্জন দিয়ে সঠিক পথে আসতে পারছেন না। এটা কোনো কথা হলো? আমাকে এভাবে আর ডিস্টার্ব করবেন না। আমি একজনকে ভালোবাসি, আপনাকে ভালোবাসতে পারবো না। তাই শুধু শুধু কষ্ট পাওয়ার কোনো মানেই হয় না। আরও অন্য কাউকে ভালোবাসে, কথাটা শুনে চোয়াল শক্ত হয়ে এলো তার। নিজের রাগ নিয়ন্ত্রণ করে বলল, হাই, কাকে ভালোবাসো? নাম কি তার? সন্দিহান চোখে তাকালো আরু। কেন মারবেন তাকে? না, শুধু ভাগ্যবান ব্যক্তিটিকে একবার জানতে চাই। যদি দেখি ওর সাথে তুমি ভালো আছো, তাহলে কখনো তোমার লাইফে আসবো না। আর যদি দেখি তুমি ওর সাথে হ্যাপি নও, তাহলে আসবো। একবার নয়, বারবার আসবো। খাবার টেবিলে বসে আছে খানবাড়ির সবাই। সেখানে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে সিরাত। মেয়েটা এখন আর এই বাড়িতে আসে না। আগে যাও আরুর সাথে আসা যাওয়া করতো, কিন্তু এখন ভুলেও এ পথে মারায় না।
ফুপি বিদায় নিয়েছে পরশু। এতদিন তার জন্যই সিরাত সম্পর্কে কোনো কথা তোলেনি তারা। এখন গেছে তাই শান্তিতে কথা বলছে, আবার আসবে বলে গেছে সে। তৃতীয় ওর কথাই বলছিল। সকলের কথার মাঝেই খাবার টেবিলে আবেশ উপস্থিত হলো। আবেশকে দেখে সবাই চুপসে গেল। আবেশ ভুরু কুচকে সবার দিকে একবার তাকালো, আবার খাওয়ায় মনোযোগী হয়ে উঠল। মিস্টার খান বললেন, আবেশ, তোমার মনে হয় না তুমি দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছ? বাবার কথায় আবেশ মুখ তুলে তাকালো। কোন দায়িত্ব পালন করতে ব্যর্থ হলো আবেশ? চোখ ছোট ছোট করে বলল, কোন দায়িত্ব বাবা? ছেলে ভাই হিসাবে নিজের দায়িত্ব পালন করতে পারলেও একজন স্বামী হিসাবে ব্যর্থ তুমি। তোমার বউ এতদিন ধরে বাপের বাড়ি পড়ে আছে, আর তুমি এখনো তাকে নিয়ে এলে না। ফোন করে ভালো মন্দ খবর পর্যন্ত নিলে না। তুমি তো এমন ইরেসপন্সিবল ছিলে না, তাহলে শুধু সিরাতের বেলায় কেন? বাবা, বিয়েটা স্বাভাবিক কিছু তো ছিল না, তুমি তো সবটাই জানো। তারপরও আমি সিরাতকে নিজের মতো বাঁচতে দিচ্ছি, প্রাণ ভরে শ্বাস নিতে দিচ্ছি, যাতে এটা মনে না হয় বিয়ে হতে না হতেই ওকে খাঁচায় বন্দি করে রেখেছি। উঠতে চাইছে, উঠতে দাও, কতদিন উঠবে? স্বাভাবিক ছিল না বলে সারা জীবনেই অস্বাভাবিক জীবন বয়ে বেড়াবে? এটা তো হয় না, তাই না? এবার নিজেদের সম্পর্ক ঠিক করার চেষ্টা করো। আর শোনো, বিকেলেও বাড়ি যাচ্ছি আমরা সবাই। আবেশ, তুমিও তৈরি থেকো। তাছাড়া আমরা আগেই চেয়েছিলাম সিরাত এই বাড়ির ছোট বউ হোক, শুধু সময়ের অপেক্ষা মাত্র। কিন্তু মাঝপথে এমন হবে ভাবতে পারিনি। আবেশ অবাক হয়ে তাকালো তার বাবার দিকে। বাবার কথায় চমকে উঠল আবেশ। আগে থেকেই এই ইচ্ছে ছিল। তা ও বাড়ি হঠাৎ কিসের জন্য বাবা? আমরা বৌমা আনতে। ভর সন্ধ্যায় উবু হয়ে শুয়ে পা নাচে ফেসবুকিং করছে সিরাত। এখন এটাই তার নিত্যদিনের সাথী। অবসর সময়ে একটা গার্লস গ্রুপে চ্যাটিং করে। ফেসবুকে অহরহ মানুষের সান্নিধ্যে এসে সকলের দুঃখ কষ্টগুলো শুনে নিজের কষ্টকে তুচ্ছ মনে হয় তার। সবার জীবন আর ওর জীবন অনেক ফারাক। সার্চ লিস্টে সবার উপরে আবরার আবেশ নামটা জলজল করে, কারণ দিনে অনেকবার এই আইডিতে ঢোকে সে। কি পোস্ট হলো, কয়টা মেয়ে লাইক দিল, কয়টা মেয়ে কমেন্ট করলো, সবকিছুর হিসাব আছে তার কাছে। কমেন্ট বক্সে কিছু কিছু মেয়েদের ন্যাকামি দেখে রেগেও যায়, আবার নিজেই নিজেকে ঠান্ডা করে। ফোন টিপাটিপি করছে, হঠাৎ হুড়মুড় করে ওর মা রুমে এসে ছো মেরে ফোনটা নিয়ে নিলেন হাতে। ঘটনার আকস্মিকতায় হতবাক সে। অবাক চোখে দৃষ্টি নিক্ষেপ করলো মায়ের দিকে। ওর মা আলমার দিকে সুন্দর একটা থ্রি পিস হাতে ধরিয়ে তাড়াতাড়ি চুল ঠিক করে বাইরে আসতে বললেন। সিরাত হতভম্ব, কেন কথাটা জিজ্ঞাসা করে কোনো জবাব পেল না। হতাশ হয়ে ওয়াশরুমে ঢুকে জামাটা পরে চুলগুলো বেনি করে বেরিয়ে এলো। ড্রয়িং রুমে এসে শখ খেলো। খানবাড়ির সবাই বসে আছে। তিনি ভাবি, আরু, আবিদ ভাইয়া, আঙ্কেল, আন্টি, শুধু মিস্টার আবেশ নিখোঁজ। তাছাড়া রিয়া আর আয়েশাও আছে। ওকে দেখে মিস্টার খান ডেকে তার পাশে বসালেন। মাথায় হাত বুলিয়ে নানা বুঝবাক্য শোনালেন তিনি। সেও ভদ্র রমণীর ন্যায় মাথা নেড়ে গেল একাধারে। এক পর্যায়ে তিনি সিরাতের বাবাকে বললেন, তার শুভ কাজে দেরি কেন? আর মেয়ে হাজির, এবার আংটি পরিয়ে দিক, আর পরের সপ্তাহে বিয়ে। ওনার কথা শুনে চোখ বড় বড় করে তাকালো সিরাত। সামনের সপ্তাহে বিয়ে মানে? সিরাতের আব্বু বললেন, কি বলছো? এত তাড়াতাড়ি বিয়ে? এটা হয় না। অন্তত পক্ষে এর এইচএসসি পরীক্ষা শেষ হোক, তারপরে ভাববো। বাবার কথায় স্বস্তির নিঃশ্বাস ছাড়ল সিরাত, কিন্তু উনি মানতে নারাজ। তবুও জোরপূর্বক 1 মাসের সময় নিয়েছেন তিনি। পাশাপাশি বসে আছে সিরাত আর আবেশ। আবেশের হাতে একটা ডায়মন্ড রিং ঝলমল করছে। আবেশ হাতের দিকে তাকিয়ে আছে অনেকক্ষণ হলো। আরও পাশ থেকে বলল, ভাইয়া আংটিটা পরাও। এত লজ্জা পাওয়ার কি আছে, বুঝি না আমি। তিন্নি বলল, আরে বাবা, বিয়ে করা বউকে আংটি পরাতে এত সময় নিচ্ছ, তবে বিয়ের আগে হলে কি করতে? সকলে হাসতে শুরু করলো। গলা পরিষ্কার করে আবেশ বলল, কাকে পড়াবো আর কোথায় পড়াবো সেটাই বুঝতে পারছি না। ওর হাত পা কিছুই দেখা যাচ্ছে না। এই সিয়াম, তোর বোনের কি হাত নেই নাকি? শেষমেশ বন্ধু হয়ে একটা প্রতিবন্ধীকে আমাকে ঘষিয়ে দিচ্ছিস। সিয়াম ইনোসেন্ট ভাব নিয়ে বলল, দেখ ভাই, আমার বোনের হাত পা সবই আছে। এখন তোর বউয়ের হাত পা না থাকলেও থাকতে পারে, সেটা আমি জানি না। তবে কি শেষ পর্যন্ত তুই একটা লোলামের স্বামী হলি? বলেই হাসতে লাগলো সবাই। সিরাত চোখ গরম করে তাকালো ভাইয়ের দিকে। সামনে গুরুজন আছে, তাও কেউ মানছে না, তবু হাসছে সবাই। এদিকে আবেশকে চিবিয়ে খেতে ইচ্ছে করছে ওর।
ওড়নার নিচে হাত লুকিয়েছে বলে এত বড় অপমান? আবেশ একটু ভেবে বলল, তোর বোনের না থাকলেও আমার বউয়ের সবই আছে, লজ্জায় লুকিয়ে রেখেছে। ব্যাপার না, বউ তো আমারই। ওড়নার নিচ থেকে হাত টেনে বার করে ফট করে আংটিটা পরিয়ে দিল। আবেশের আজকের ব্যবহারে হতবাক সিরাত। এ কেমন আবেশকে দেখছে সে। নিজের হাত এগিয়ে দিয়ে বসে আছে আবেশ। তিনি সিরাতকে দিয়ে ওর হাতে আংটি পরিয়ে দিল। আবেশের বাবা আর সিরাতের বাবার মুখে এখন তৃপ্তির হাসি। তার মেয়ের বিয়ে এবার সে নিজের স্বপ্ন অনুযায়ী দেবে। সিরাতের রুমে বসে আছে আবেশ, মুখে তার এক চিলতে হাসি। এই মেয়েটার রুম বরাবরই সুন্দর গোছানো আর পরিপাটি থাকে, শুধু আজকেই ভিন্ন, অগোছলো, এলোমেলো, কোথাও কোনো কিছুই ঠিক নেই। মুখ গোমরা করে রুমে ঢুকলো সিরাত। বাইরে থেকে ঠেলে ভেতরে ঢুকে দিয়েছে তিন্নি আর রিয়া। আবেশের সাথে কিছু কথা বলতে চায় সে। রুমে ঢুকেই আবেশের দিকে একবার তাকিয়ে চোখ ফিরিয়ে দূরত্ব নিয়ে দাঁড়ালো। আবেশ সোফায় পায়ের ওপর পা তুলে বসে আছে। সিরাতকে দেখে বলল, কথা গোছানো শেষ, এবার বলে ফেলো। সিরাত আমতা আমতা করতে লাগলো। ওনার কোনায় হাত পেঁচিয়ে বলল, অ্যাকচুয়ালি এভাবে এই বিয়েটার কি খুব প্রয়োজন ছিল? প্রয়োজন নেই বলছো? সাবলীল ভাষায় জবাব দিল আবেশ। সিরাত স্পষ্ট ভাষায় বলল, না, নেই। বসা থেকে উঠে দাঁড়ালো সে। নিচে ছাদ টেনে ঠিক করতে করতে বলল, তাহলে এক্ষুনি চলো, আমি সেটাই চাই। কি দরকার সবাইকে এত খাটানোর? নিজেও খাটলাম না, অন্যকেও কষ্ট দিলাম না। জামা কাপড় লাগবে না, ওগুলো তোমার বর কিনে দেবে, চলো। আবেশের কথায় চোখ আপনা আপনি বড় হয়ে গেল সিরাতের। এই লোক বলছেটা কি? আছে কি পাগল টাগল হয়ে গেল নাকি? নিজেকে স্বাভাবিক করে বলল, আমি এটা বলিনি, বলতে চাইছি আর মাত্র কয়েক মাস পর আমার ফাইনাল এক্সাম। এখন এসব বিয়ে সংসার ঝামেলা না বাড়ালে কি নয়? এসবে তো আমার পড়ালেখার ক্ষতি হবে। তাছাড়া আপনিও তো মন থেকে। বাকিটা শেষ করার আগে আবেশ বলল, আর কোনোটাতেই আমার হাত নেই, সবটাই তোমার বাবা আর আমার বাবার ইচ্ছা। তোমার মতো আমি আজকে সবটা জেনেছি। আর পড়াশোনা সেটা এখান থেকে, উফ, তাহলেই হয়েছে। তার চেয়ে ওখানে ভালো হবে। আমার কথা বাদ দাও, তুমি বলো তুমি কি চাও? মানতে পারোনি নাকি পেরেছো? ফেসে গেল সিরাত। এবার কি জবাব দেবে সে? কি করে বলবে এটা মেনে নিয়েছে আর না মানারই বা কি আছে? এটা তোর অনেক দিনের ইচ্ছে। আবেশের চোখের দিকে তাকিয়ে কথা বলতে ভুলে গেল সে। আজ ওই চোখে কিছু একটা আছে, এক্সট্রা কিছু। আবেশের দৃষ্টিও স্থির। চুপ করে রইল সে। আবেশ বলল, মৌনতা সম্মতির লক্ষণ। তাও যদি তোমার কোনো আপত্তি থাকে সেটা তোমার বাবাকে বলো, আমি কিছু জানি না। ফট করে জবাব দিল, আপনার কথা তো বললেন না, আপনি কি চান? আমার চাওয়া পাওয়া নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমারটা আমি দেখে নেব। বাঁকা হেসে বলল আবেশ। দেখে নেব বললে তো হবে না, সময় থাকতে দেখে নিন। পরে বউ রেখে বাইরে পরকিয়া করে বেড়ালে তো আমি মানব না। নিমিষে চোখে মুখের অবস্থা বদলে গেল আবেশের। চোয়াল শক্ত হয়ে এলো তার। রাগে ফুঁসে উঠল সে। আচমকা সিরাতকে দেয়ালের সাথে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, তোমার আমাকে কি মনে হয় মিস সিরাত? আমি ক্যারেক্টারলেস? মেয়েদের পেছনে ঘোরা ছাড়া আমার কোনো কাজ নেই? পরিস্থিতি স্বাভাবিক করার জন্য তখন ওইভাবে কথা বলেছিলাম। আর তুমি কি ভাবলে? ছি, এতদিনে এই চিনলে আমায়? হন হন করে বেরিয়ে গেল আবেশ। এখানে থাকলে আরো ভয়ঙ্কর কিছু ঘটিয়ে ফেলবে সেই আশঙ্কায় দ্রুত প্রস্থান করলো। সিরাত ব্যাবলার মতো তাকিয়ে রইল। আজ বোধহয় একটু বেশি বলে ফেলেছে সে। এভাবে ঘুমন্ত বাঘকে খোঁচা মারা উচিত হয়নি তার। কয়েকদিন হলো গভীর রাতে সেই মাস্ক পরা লোকটা আর আসে না। আরও এখন নিশ্চিন্তে থাকে, তবে রাতে ঘুমাতে পারে না। বারবার রাদীপ নামক লোকটা মাথায় ঘুরপাক খায় তার। সামনাসামনি ভালোবাসি বলার সাহস নেই তার। কারণ তার মতো একজন মানুষ কেন ভালোবাসবে এই কলেজ পড়ুয়া মেয়েটাকে, যেখানে তার পুরো কেরিয়ার সেট। অনায়াসে তার সমকক্ষ কোনো স্মার্ট সুন্দরী মেয়েকে বিয়ে করতে পারে সে। তবে এত কিছুর পরও নিজের উচ্ছ্বাতন মনকে বোঝাতে অক্ষম সে। মুখে কথাগুলো আওড়ালেও মন কেন বাধা মানতে নারাজ। সে ভালোবাসে, এটাই ঠিক। আগামী সোমবার টেস্ট এক্সাম শুরু সিরাতের। চলছে লাস্ট সময়ের প্রস্তুতি। সেদিনের পর কেটে গেছে 2 দিন। আবেশ আগের মতোই গম্ভীর মুখে, কোনো কথা নেই। ক্লাস নেয় চলে যায়। তবে মাঝে মধ্যে দুষ্টুমির জন্য আরও সিরাতকে কথা শুনিয়ে দেয়। গতকাল ক্লাসে আরও আর সিরাত ফিসফাস কথা বলছিল, সেজন্য দুজনকে আলাদা আলাদা সিটে বসে ক্লাস করতে হয়েছে। সকলের বেলায় একটু আধটু ছাড় দিলেও শুধুমাত্র ওরাই আছে কড়া শাসনে। সেদিনের ব্যাপারটা সে এখনো আবেশের মাথায় গেঁথে রয়েছে, সেটা বেশ বুঝতে পারছে সিরাত।
কিন্তু তবুও সে চুপ। কাজলের সাথে মেলামেশা একটু কমেনি তার। আগের মতোই ওদের সম্পর্ক, দেখলেই রাগে পিত্তি চলে যায়। তবুও দাঁতে দাঁত চেপে সহ্য করে চলেছে। মাঝে মাঝে ইচ্ছে করে কলার ধরে গুন্ডি মেয়েদের মতো বলতে, ওই আর যদি তোকে ওই মেয়ের সাথে দেখি তাহলে হাত পা ভেঙে ঘরে বসিয়ে রেখে দেব। ভালোই ভালোই বলছি, ভালো হয়ে যা, নাহলে খবর আছে। কিন্তু সাহস হয়ে ওঠে না তার। টিফিন টাইমে ক্যান্টিনে না গিয়ে কলেজ প্রাঙ্গণে হাঁটছে সিরাত। দূর থেকে আবেশ কাজলকে দেখে ওখান থেকে না খেয়ে সরে এসেছে সে। কিছুক্ষণেই আবেশের রুমে ডাক পড়ল সিরাতের। একজন পিয়নের মাধ্যমে খবর পাঠিয়েছে সে। এই প্রথম আবেশ ওকে তার কক্ষে ডেকে পাঠালো। ব্যাপারটা বেশ অদ্ভুত, রহস্যজনক ঠেকলো তার কাছে। কপালের ঘামগুলো মুছে হাত ঘড়িতে টাইম দেখে ছুটল ওর কেবিনের দিকে। দরজার সামনে দাঁড়িয়ে আছে সিরাত আর আরু। ওর এক আসতে ভয় পাচ্ছে বিধায় আরুকে সাথে নিয়ে এসেছে। 2 মিনিট হলো দাঁড়িয়ে আছে, কিন্তু ভেতরে ঢোকার বা নক করার সাহস হয়ে উঠছে না কারণ। সিরাত লম্বা একটা দম নিয়ে দরজায় হাত দিতেই দরজা খুলে গেল। ভেতরে পা রাখার আগেই পুরুষালী কণ্ঠ শুনে থেমে গেল সে। তোমাকে একা আসতে বলেছি, সাথে কোনো সাঙ্গু পাঙ্গু আনতে বলিনি। ব্যাস হয়ে গেল। দুজনে হা হয়ে গেল। সিরাত একটা ঢোক দিলে আরুর দিকে তাকালো। আরু ইনোসেন্ট ফেস নিয়ে হেসে হেসে প্রস্থান করলো। আজ কি আছে তার ভাগ্যে কে জানে। সেদিনের কথাগুলোর জন্য কোনো শাস্তি দেবে নাকি? শাস্তি কথাটা ভেবে হাত পা ঠান্ডা হয়ে এলো তার। আবেশের সামনাসামনি বসে আছে সিরাত। আবেশ একধানে ল্যাপটপের স্ক্রিনে তাকিয়ে কি যেন করছে। 5 মিনিট হলো সিরাত বসে আছে। এবার বিরক্ত লাগছে বেশ। সামনে বসা রমণী তার কাজকর্মে চরম বিরক্ত। সে সম্পর্কে অবগত সে, তবুও কাজ করে চলেছে এক নাগারে। মূলত তার ওই বিরক্তি মাখা মুখ দেখে মজা পাচ্ছে। কাজ শেষ করে বাক্য ব্যয় না করে হাত ধুয়ে খেতে বসলো আবেশ। সিরাত বসে বসে শুধু দেখে যাচ্ছে তার কাণ্ডগুলো। আবেশ খাচ্ছে আর চোখে সিরাতকে দেখছে। সিরাত রাগে ফুসফুস করছে। ক্যান্টিনে খেয়ে এসে এখানে চেটেপুটে খাওয়া হচ্ছে, আর ওদিকে ও অভুক্ত আছে এখনো। সিরাত দাঁতে দাঁত চেপে বলল, আমাকে নিশ্চয়ই এখানে আপনার খাওয়া দেখানোর জন্য ডেকে পাঠাননি। কেন ডেকেছেন তাড়াতাড়ি বলবেন প্লিজ। উফ সিরাত, খাওয়ার সময় বিরক্ত করো না তো। খাওয়া শেষ হোক তারপর বলবো। মুখ কুচকে বিরক্তি নিয়ে বলল আবেশ। তাহলে এত আগে ডেকে পাঠানোর মানে কি? খেয়ে দিয়ে ডাকলেই তো পারতেন। দাঁত চিবিয়ে বলল কথাটা। কেন, তোমার সমস্যা হচ্ছে? খেতে ইচ্ছে করছে? দেখো দেখো, আবার আমার খাবারের নজর দিও না। আমার আবার কারো নজর সহ্য হয় না, তাড়াতাড়ি ইফেক্ট পড়ে, আমি অসুস্থ হয়ে যাই। চোখ বড় বড় করে তাকালো সিরাত। কি বলে এই ছেলে? রাগ দেখিয়ে ক্রোধ নিয়ে বলে, খবরদার আবল তাবল কথা বলবেন না। আপনি খেতে থাকুন, আমি আসছি। উঠতে উদ্যত হলে ধমক দিয়ে কর্কশ কণ্ঠে বলল, এক পাও নড়বে না, এখানে চুপচাপ বসে থাকো, নইলে। ভয়ে চুপসে গেল সিরাত। মেজাজ দেখিয়ে বলল, আমি এখানে অনন্তকাল বসে থাকার জন্য এসেছি নাকি? প্রয়োজন থাকলে ফটাফট বলবেন, নাইলে যেতে দিন। কুল সিরাত, হাইপার হচ্ছে কেন? 5 মিনিট বসো। শান্ত কোমল কণ্ঠস্বর শুনে ইচ্ছে না থাকা সত্ত্বেও বসে পড়ল সিরাত। এখন গিয়েও লাভ নেই, আবার আসতে হবে। আর 5 মিনিটও তো। সিরাত বসে বসে আর চোখে আবেশকে দেখে চলেছে। অ্যাশ কালারের শার্ট গায়ে দারুণ মানিয়েছে তাকে। দেখলেই কেমন প্রেম প্রেম অনুভূতি জন্ম নেয়। হঠাৎ এক লোকমা ভাত সিরাতের মুখের সামনে ধরল আবেশ। সিরাত হতভম্ব। আবেশ তাকে খাইয়ে দিচ্ছে। আবেশের মুখে মৃদু হাসি। সিরাতকে অবাক হতে দেখে বলল, আজ মা খাবার পাঠিয়েছে, তখন দেখলাম সবাই খাচ্ছে, তুমি কিছু খাওনি, টোটো করে ঘুরে বেড়াচ্ছ, তাই ভাবলাম শেয়ার করি। সিরাত এক দৃষ্টিতে তাকিয়ে আছে আবেশের দিকে। এটা আদৌ সম্ভব? তার কল্পনা নাকি সত্যি? মুখের সামনে কিছু শব্দ পেয়ে হুঁশ ফিরল সিরাতের। রিনরিনে বলল, আমি খাবো না, আমার খিদে নেই, আপনি খান। তুমি কোনোদিনও এগোতে পারবে না সিরাত, তলানিতে পড়ে থাকবে। আমারই বোঝার ভুল। আবারও বলছি, খেয়ে নাও। মায়ের হাতের রান্না নষ্ট করতে ইচ্ছুক নই আমি। সিরাত আবেশের চোখের দিকে তাকিয়ে আর কিছু বলার সাহস পেল না। এতক্ষণের খুশিতে চিকচিক করা চোখগুলো যেন এবার রাগ মিশে একাকার হয়ে গেল। আবেশের হাত থেকে খেয়ে নিল সিরাত। এ যেন অন্যরকম ভালো লাগা। আবেশ খাইয়ে দিচ্ছে আর মুচকি মুচকি হাসছে। সিরাত অনুভূতির সাগরে ডুবে যাচ্ছে। হৃদয় স্পন্দন বাড়ছে, মনের ভিতর উতাল পাতাল শুরু হয়ে গেছে। এও সম্ভব? সিরাতের কাছে ক্যামেরা থাকলে এই সুন্দর মুহূর্তটাকে ক্যামেরা বন্দি করে রাখত সে, কিন্তু সেটা সম্ভব নয়।
তাই মনের মণিকুঠায় রং তুলি ছাড়া ছবি এঁকে নিল সে। আরুর মুখোমুখি বসে আছে রাদীপ। রাস্তায় দেখা হয়েছিল তাদের, এখন ক্যাফেতে বসে কফি খেতে এসেছে তারা। আরু মুগ্ধ নয়নে তাকিয়ে আছে রাদীপের পানে। যতই দেখে ততই মুগ্ধতা বাড়তে থাকে তার। দিনকে দিন তাকে মোহনীয় আকর্ষণীয় লাগে তার কাছে। রাদীপ আরু তাকানো দেখে মৃদু হাসলো। আরু সেটা বুঝতে পেরে নিজের করা কর্মকাণ্ডে লজ্জিত হয়ে মাথা নুয়ে ফেলল। রাদীপ গলা ছেড়ে বলল, এক্সাম শেষ? আরু মাথা নাড়িয়ে না জানালো। তারপর কিছুক্ষণ নীরবতায় কাটলো দুজন। আর রাদীপ কিছু বলার জন্য উসকুস করছিল, সেটা বোধগম্য হতেই আরু বলল, আপনি কিছু বলতে চাইছেন? থমথমে খেয়ে গেল রাদীপ। বোকা বোকা চাহনি নিক্ষেপ বিছেল হেসে বলল, না, তেমন কিছু না। আচ্ছা, আপনার ফ্রেন্ড সিরাতের সমস্যা কি? উনি এত টেন্স থাকেন কেন? দীর্ঘশ্বাস ফেলল আরু। সিরাতের ব্যাপারে সবটাই অবগত সে, কিন্তু এই মুহূর্তে তাকে বলাটা কতটা মানানসই সেটা অজানা তার। তাই জোরপূর্বক হেসে বলল, কই না তো, তেমন কিছু নয়। সন্ধিয়ান চোখে তাকালো রাদীপ। কপালে ভাঁজ পড়ল তার। আরু সত্য বলছে না সেটা জানে সে, তাই বলল, না বলতে চাইলে থাক। আচ্ছা, আমার মনে হচ্ছে প্রেম ঘটিত কিছু। সময় মতো সবটা জানতে পারবেন। আর মাত্রই কদিনের অপেক্ষা মাত্র। আচ্ছা, আসছি। নিজের কাজে নিজেই বিরক্ত রাদীপ। কি বলতে চাইলো আর বলল কি? এখন পর্যন্ত সঠিক বাক্য ব্যক্তিটির নিকট ব্যক্ত করতে ব্যর্থ সে। সিরাতকে পৌঁছে দিতে কলেজে এসেছে সিয়াম। আজ ওদের ফার্স্ট এক্সাম। তবে আজকে আসার কারণটা শুধু সিরাত নয়, আজ নিজের তাগিদে এসেছে সে। এই কয়দিনে বুঝে গেছে সেদিনে সেই বাচ্চা মেয়েটার প্রতি দুর্বল সে। অন্যরকম কিছু ফিলস হয় তার। প্রথমে এসব ভাবনায় পাত্তা না দিলেও সময়ের সাথে পাল্লা দিয়ে আজ অনুভূতিরা বাধাহীন। সবকিছু নিয়ন্ত্রণ করতে পারলেও মনকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ সে। সকল বাধাবিধির গণ্ডি পেরিয়ে সেই পিচ্চি মেয়েটাকে নিয়ে মনের কোণে ভালোবাসা নামক অনুভূতির জন্ম নিয়েছে। আজ তার সাথে দেখা করতেই হবে তাকে। এতদিন না দেখে থাকতে কষ্ট হয়েছে খুব। মনের সাথে যুদ্ধ করে থেকেছে, কিন্তু আজ নিরুপায় সে। সিরাতকে নামিয়ে দিয়ে কলেজ গেটে দাঁড়িয়ে রইল। সিরাতের কাছ থেকে জেনে নিয়েছে রিয়া এখনো কলেজে ঢোকেনি, তাই অপেক্ষায় আছে রিয়ার অপেক্ষারত অবস্থায় আছে। তখন কলেজে ঢুকে আবেশ আর আরু। সিয়ামের সাথে কথা বলে ভেতরে চলে যায় আরু। আবেশ আর সিয়াম দাঁড়িয়ে আছে। আবেশ বলল, তুই এখানে? প্রেমে পড়েছি বস, তাই তোর কলেজে এসে পিয়নের অপেক্ষা করছি। অবাক হয়ে ভুরু কুচকে বলে, সত্যি? ভাগ্যবান মেয়েটি কে? মেয়েটিকে না বলে পিয়ন লাগিয়েছিস কেন? আনন্দে বলল আবেশ। কে বলল? তাকে বলবো না। পিয়নের থেকে তার নাম্বার নিয়ে মেয়েটাকে সামনাসামনি প্রপোজ করব। একটু ওয়েট কর, সব বলছি। আবেশ যেন ওর কথায় আকাশ থেকে পড়ল। সিয়ামের সাহস যেখানে আকাশচুম্বী, সেখানে ওর সাহস হাঁটুর নিচে। এখন ওর নিজেকে সিয়ামের বন্ধু মানতেও কষ্ট হচ্ছে। রিয়াকে দেখে ইশারায় ডাকলো সিয়াম। আবেশ চোখ কুচকে তাকালো। রিয়াকে সিয়াম ডাকছে দেখে মনে মনে খুশি হলো। তাহলে কি সিয়াম তার মতোই তাকে নিয়ে ফিল করতে শুরু করে দিয়েছে? নইলে গেটে দাঁড়িয়ে সিয়াম তাকে ডাকবে কেন? ধীর পায়ে সামনে এগিয়ে সামনে আবেশকে দেখে আনিজেও লাগছে তার। সে দাঁড়াতেই সিয়াম ভালো মন্দের খোঁজখবর নিয়ে সোজা চাপটা বলল, তোমার সাথে ওই দিন যে মেয়েটা ছিল তার নাম কি? আর ওর ফোন নাম্বার কি পাওয়া যাবে? রিয়ার মাথায় বাজ পড়ল এবার। তাহলে কি ওর ভাবনায় সত্যি? কিন্তু মিনার আর তিহানা তো দুজনকে ভালোবাসে। ওর নাম টিয়ানা, কিন্তু কেন, কি প্রয়োজন বলুন তো? অ্যাকচুয়ালি আমি তিহানাকে ভালোবেসে ফেলেছি। এবার ওকে আমার মনের কথাটা জানাতে চাই। তুমি এবার আমাকে মন খারাপ মনে করো না প্লিজ। রিয়া ফুস করে একটা শ্বাস ছাড়ল। নিজের পছন্দের মানুষটা তার পছন্দের মানুষের সাথে ভাব জমানোর জন্য তাকেই খুঁজে পেল। এখন সত্যিটা বলা ঠিক হবে, কারণ সত্যিটা শুনলে উনি তো কষ্ট পাবেন, কিন্তু না জানালেও তো হয় না। ওকে চুপ থাকতে দেখে আবেশ বলল, কি হলো রিয়া, চুপ করে বসে আছো কেন? বলো। রিন্ডি নিয়ে বলল, কথাটা কিভাবে বলবো বুঝতে পারছি না। ও তো অন্য একজনকে, মানে মিনার আর তিহানা দুজনকে ভালোবাসে। হলে সে পুরো দমে হল্লা করছে আয়ান, মিনার, আয়েশা, আরু আর সিরাত। রিয়া এখনো ভেতরে আসেনি। আর সিট বের করতে হিমশিম খেয়েছে তারা। আরু সিরাতের মধ্যখানের বেঞ্চে আছে এলিনা। ক্লাসে টেস্টের রেজাল্টের পর মাটিতে যেন পায়ে ফেলছে না সে,
এমন ভাব যেন এবার ফুল মার্কস থাকবে তার। এইসব দেখে আরো ভেঙচি কেটে দিল। যথারীতি সবাই সবার জায়গায় বসে পড়ল। এক্সাম শুরু 2-3 মিনিট পূর্বে হলে ঢুকলো রিয়া, তবে মুখে হাসি নেই, মুখ ভার তার। ও বসতেই হলে ঢুকলেন স্যার। স্যার খুব কড়া নজর রাখেন সবার উপরে, কারো সাহস নেই টুকলি করার, সবাই চুপ। সিরাত লেখায় এতটা মনোযোগী যে তার সামনে পিছনে কি ঘটছে সে সম্পর্কে অবগত নয় সে। হঠাৎ কানের কাছে ফিসফিসে আওয়াজে শুনে চমকে তাকালো। আবেশ খানিকটা ঝুঁকে আছে তার দিকে, মুখে মৃদু হাসি। অল দ্য বেস্ট মিসেস সিরাত। এই কথাটাই ওর হৃদস্পন্দন বাড়ানোর জন্য যথেষ্ট। কানে এসে বারবার বাড়ি খাচ্ছে কথাটি মিসেস, তাও আবেশের মুখে। শুনে সুখের সাগরে ভাসতে লাগলো সে। অদ্ভুত লজ্জা এসে ঘিরে ধরল তাকে। কেন এত লজ্জা পাচ্ছে সে সম্পর্কে কিছুই জানে না। কলম থেমে লিখতে ভুলে গেল সে। আবেশ সরে দাঁড়ালো, তবুও মনোযোগী হতে পারছে না। হাত যেন চলার শক্তি দাঁড়িয়ে ফেলেছে। কর্তব্যরত টিচার ওয়াশরুমে যাওয়ার জন্য 10 মিনিটের জন্য আবেশকে এখানে রেখে ওয়াশরুমে গিয়েছে আবেশ। এখানে এসে সিরাতকে এতটা মনোযোগী দেখে খুশি হয় সে। আরুর পাশে গিয়ে দাঁড়িয়ে বলে, এইবার তুই ডাব্বা মারবি, এটা তোর ভাইয়ের অভিশাপ। আরু হাসলো তৃপ্তির হাসি, কারণ এই কথাটা এত বছর ধরে এই ভাই নামক প্রাণীটা বলে এসেছে তাকে। আরু ধারণা এই কথাটা বললে ওর এক্সাম ভালো হয়। আবেশ ফোনে বারবার সিয়ামকে কল দিচ্ছে, কিন্তু পাচ্ছে না। তখন ওই কথাটা শোনার পর কোনো বাক্য ব্যয় না করে চুপচাপ ওখান থেকে চলে গেছে সে। আবেশ স্পষ্ট ওর চোখের পানির আভাস পেয়েছে, কিন্তু কিছু করতে পারেনি। কলেজ রেখে যাওয়া অসম্ভব ছিল। পিছু ডেকেছে অনেক, কিন্তু লাভ হয়নি। বাইক স্টার্ট দিয়ে কয়েক সেকেন্ড উধাও সে। কিছুক্ষণ পর আবেশের ফোনে মেসেজ আসলো, আই এম ওকে, ডোন্ট ওয়ারি। মিটিংয়ে আছি, আর এসব যেন সিরাত ঘুণাক্ষরেও না জানে, রিয়াও যেন ওকে না জানায়, বারণ করিস, পরে কথা হবে। আজ আবেশদের বাসায় এসেছে সিরাত। এক্সাম শেষ হয়েছে গতকাল। এই কদিন মন দিয়ে এক্সাম দিয়েছে সিরাত। আবেশের সাথে খুব একটা দেখা হয়নি তার। মিস্টার খান কল করে আসতে বলেছেন সিরাতকে, কিন্তু কেন আসতে বলেছেন সেটাই অজানা তার। তবে তিন্নি ভাবি খুবই উৎফুল্ল, আজকে তার ভাই বোন আসছে সে কারণে। ড্রয়িং রুমে এসে ওনার সাথে কথা বলে বোঝা গেল তেমন কোনো কারণ নেই, তার কথা এমনিই ছিল। আমার পুত্রবধূ আমার বাড়িতে আসবে, তার কারণ লাগবে কেন? আমার তোমাকে দেখতে ইচ্ছে হয়েছে, তাই আসতে বলেছি। মেয়ে তো বাবা মায়ের কথা মনে পড়ে না, কিন্তু এই বুড়ো বাবা মায়ের তার কথা খুব মনে পড়ে, সেজন্য এভাবে তাকে আনা। অভিমানী কণ্ঠে বললেন মিসেস খান। বাবা মা শব্দটি শুনে লজ্জায় নুয়ে গেল সিরাত। আমতামতা করে বলল, আসলে এই কয়দিন এক্সাম ছিল তো, তাই আসা হয়নি। তিন্নি ভাবি বললেন, আর তো কিছুদিন পর, তারপর দেখবে কিভাবে পালাও তুমি। আমার যা হওয়ার পর বাহানাগুলো কোথায় থাকে? এই পরিবারের মানুষগুলো আজ লজ্জার সাগরে ডুবিয়ে মারতে উদ্যত হয়েছে, সেটা বুঝতে পেরে লজ্জা রাঙা মুখ নিয়ে উঠে দাঁড়িয়ে মিনমিনিয়ে বলল, আরু কোথায়? ও নিজের ঘরেই আছে, তা বর কোথায় জিজ্ঞাসা করলে না তো? সোজা সাপটা প্রশ্ন আবিদের। এবার সিরাতে মরে যেতে ইচ্ছে করে সবাই এমন করছে। লজ্জায় মাথা নুয়ে সামনে পা বাড়াতেই তিন্নি হাস্যোজ্জ্বল মুখে সামনে এসে দাঁড়িয়ে 1 কাপ কফি হাতে ধরিয়ে দিয়ে ফিসফিসিয়ে বলল, তোমার বর ঘরেই আছে। এ বর সন্ধ্যা বউয়ের হাতে কফি, ইস জমে খি। কিছু বলার সুযোগ না দিয়ে মুহূর্তে উদাও হয়ে গেলেন তিনি। সিরাত এখন মহাবিপদে আছে। এঙ্গেজমেন্টের পর থেকে আবেশ কেমন পাল্টে যেতে শুরু করেছে। আগের মতো গম্ভীর ভাবটা চলে যাচ্ছে আস্তে ধীরে। সিরাতের প্রতি ওর ব্যবহার অন্য কিছুর আভাস দিচ্ছে, জানান দিচ্ছে নতুন প্রণয়ের।